আমি সাকিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর কমিটি আয়োজিত আজকের এই সমাবেশে আমাদের সহযোদ্ধা বন্ধু নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, ঢাকার বিভিন্ন মহানগরের থানা নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীগণ, আপনাদের সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি। একটা এমন পরিস্থিতিতে এই সমাবেশ বাংলাদেশে হচ্ছে যখন আমাদের দেশে জনগণের ভোট ছাড়া, সম্মতি ছাড়া যে সরকার ক্ষমতায় আছে গত 7 বছর ধরে স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার চালিয়ে যারা ক্ষমতায় আছে তারা প্রতিদিন তাদের নিষ্ঠুরতা, তাদের নখ, তাদের তন্ত্র, তাদের দৈত্যাকার চেহারা মানুষের সামনে হাজির করে চলেছে। এই যে সারা বিশ্বে একটা মহামারী চলছে, বাংলাদেশে মহামারী চলছে, মহামারী এখন দেশের বিভিন্ন জেলায় আক্রমণ করছে, ঢাকা শহরের দিকে ধেয়ে আসছে। আমরা বলেছিলাম এই পরিস্থিতি তৈরি হবে, আপনারা প্রস্তুতি নেন। লকডাউন, শাটডাউন এগুলো করার কোন ব্যবস্থাপনাগত দক্ষতা আপনাদের নাই, আপনারা এগুলো পারবেন না। আপনারা যেটা পারতে পারেন সেটা আন্তরিকভাবে যদি চেষ্টা করেন কিছুটা হতে পারে। দেশের মানুষের কিভাবে সুচিকিৎসা পাবে তারা তার ব্যবস্থা করার চেষ্টা করেন। একটা মানুষও যাতে বিনা চিকিৎসায় না মরে তার ব্যবস্থা করেন। তার জন্য কি দরকার? হাসপাতালগুলিতে আসন সংখ্যা দরকার, বেড দরকার। যদি সেটা দিয়ে না পারেন, হিসেব করেন বাড়িতে বাড়িতে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, অক্সিজেন দেওয়া যায়, ওষুধপত্র দেওয়া যায়। ওই যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করেছেন। ব্যবস্থা অনেক দেওয়া আছে জনগণের দিক থেকে, আপনারা নেন। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করেন, ওষুধের দাম কমান, দুর্নীতিটা একটু লাগাম টেনে ধরেন। বহু খেয়েছেন, একটু একটা সুই 400 টাকা দাম 20,000 টাকায় কিনেন না। এই সমস্ত জিনিসগুলো আমরা বলেছিলাম, এগুলোর ব্যবস্থা নাই, এগুলোর ব্যবস্থা তারা করছেন না। কি করছেন? ঢাকা শহর সহ সারা দেশে মানুষ যখন কর্মহীন, মানুষ যখন একটু ব্যাটারি চালিত রিক্সা কিংবা সাধারণভাবে রিক্সা চালিয়ে কোনো মতো পরিবহনে যুক্ত থাকে নিজেদের পেটের ভাত জোগাড় করছেন, তখন এই সরকার বাহাদুর, তাদের পুলিশ বাহিনী আর তথাকথিত প্রশাসন সেই সবকে নিয়ে এখন তাদের পেটে লাথি মারার ব্যবস্থা নিয়েছেন। ওনারা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের জারিজুরি 12 বছর ধরে আমরা শুনছি। এই সব ফ্লাইওভার আর পদ্মা সেতু, 2-1টা বিদ্যুৎ কারখানা, মেট্রো রেল, এগুলো দেখিয়ে বলেন আপনারা নাকি দেশ উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী, জনগণের ট্যাক্সের পয়সা, লক্ষ কোটি টাকার বাজেট জনগণের ট্যাক্সের পয়সায়। এটা মনে রাখতে হবে যে ঋণ করে আপনারা উন্নয়ন বাজেট বানান, সেটাও জনগণের ট্যাক্সের পয়সা, ট্যাক্স থেকেই সে ঋণ শোধ করা হয়। এই রকম জনগণের ট্যাক্সের পয়সায় সরকারে থাকলে বিদেশি কনসালটেন্ট, দেশি ইঞ্জিনিয়ার তাদেরকে নিযুক্ত করে একটা মেট্রো রেল, একটা ফ্লাইওভার, একটা পদ্মা সেতু বানানোই যায়। এমন নয় যে সব আপনারা একেবারেই প্রথম বানানো শুরু করেছেন। পৃথিবীর ইতিহাসে এগুলো আর কেউ দেখে নাই আগে থেকে। আপনারা কিছু বেশি প্রকল্প নিয়েছেন, কিন্তু এই বেশি প্রকল্পে একটা সরকার সত্যিকার অর্থে জনগণের পক্ষে কি পক্ষে না, সত্যিকার অর্থে একটা সরকার জনগণের কল্যাণে আছে কিনা সেটার প্রমাণ পাওয়া যায়। এইসব প্রকল্পে কতটা এমন পরিকল্পনা, এমন অগ্রাধিকার ঠিক করা হলো যাতে মানুষ শেষ পর্যন্ত সুবিধা পাবে। অর্থাৎ কোন প্রকল্পটা মানুষকে সবচেয়ে বেশি সার্ভিস দিবে সেইটা আগে নির্মাণ করা। একটা প্রকল্পে
বানানো যায়। এইসব ক্ষেত্রে আপনারা কি করেছেন? রামপাল বিদ্যুৎ প্রকল্প বানিয়েছেন ভারতকে খুশি করার জন্য। আপনাদের পুরো সুন্দরবন ধ্বংস করতেও আপনাদের বুক কাঁপে না। আপনারা রূপপুর বিদ্যুৎ প্রকল্প করছেন, দুর্ঘটনা ঘটলে সারা বাংলাদেশের মানুষের জীবনহানি হবে, তার কি নিশ্চয়তা আপনারা দিলেন আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না। আর এক একটা প্রকল্পে 8,000 10,000 কোটি টাকার পদ্মা সেতু 40,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। আপনার বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা ভারত চীন বাদই দিলাম 9 কোটি 12 কোটি 15 কোটি, ওই যে ইউরোপ আমেরিকা 25 27 30 কোটিতে তারা 1 কিলোমিটার রাস্তা পাইলেন করে ফেলতে পারে। আর সেই বাংলাদেশে সেটা গড়ে 60 থেকে 70 কোটি টাকা লাগে, কোন কোন ক্ষেত্রে সেটা 100 কোটি টাকা ছাড়িয়ে যায়। যেমন ঢাকা মাওয়া 2 লেনকে 4 লেন করার যে প্রকল্প, সেই প্রকল্পে কিলোমিটার প্রতি ব্যয় 100 কোটি টাকার উপরে। সমস্ত সমীক্ষা বলছে বাংলাদেশে এই সমস্ত উন্নয়নের ব্যয় ভয়াবহভাবে বেশি, পৃথিবীর সকল দেশের চাইতে বেশি। ওনারা বলেন যে আমাদের দেশের জমির দাম বেশি, সেই জন্য নাকি উন্নয়ন খরচ বেশি। আসলে যেদিক দিয়ে রাস্তা হবে ওই জমি দাম বাড়িয়ে দেওয়া হয়, ওই জমিতে রাতারাতি স্থাপনা তৈরি করে তার দামও ধরা হয় এবং তার ভাগ বাটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত চলে। ওনারা একটু এই ক্ষেত্রে বেশ গণতান্ত্রিক, এই ক্ষেত্রে বেশ সকলের মধ্যে একটা সাম্য চালু করতে চান। সেটা হচ্ছে দুর্নীতি করবেন, পয়সা খাবেন, উপর থেকে নিচ পর্যন্ত তার ভাগ বাটোয়ারা দেবেন। যদিও সমানভাবে দেবেন না, উপরের ওনারা অনেক বেশি খাবে, কিন্তু তলায় অল্প কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সবার নৈতিক জায়গা ধ্বংস করে দিবেন যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। এই হচ্ছে আপনাদের উন্নয়ন। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সব ফ্লাইওভার কিংবা ব্রিজ আর কতগুলো ভরাটে বিদ্যুৎ কেন্দ্র, এইটা দেখিয়ে আপনারা যে উন্নয়নের চারিদিকে দিচ্ছেন সেটা চুরমার করে ভেঙে পড়ছে। আপনাদের এই মানুষ ফুটো হয়ে যাচ্ছে যখন আপনারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা নিজেরা রিক্সা চালিয়ে, ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে নিজেদের কর্মের ব্যবস্থা করছেন। আপনারা যখন এই সমস্যার সমাধান করতে পারেন না, বুলডোজার দিয়ে কিংবা ওই যে রাস্তার রোলার দিয়ে যখন আপনারা রিক্সা ধ্বংস করেন, কার্যত আপনার সরকারের মানুষের সমস্যা সমাধানের ব্যর্থতা টক করে বেরিয়ে পড়ে। একটা সরকারের কৃতিত্ব এই নয় যে কেবলমাত্র সে ফ্লাইওভার করতে পারে। একটা সরকারের কৃতিত্ব হচ্ছে লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা করা। তারা যে কর্ম ইতিমধ্যে নিজেরা করেছে তার ক্ষেত্রে আরো সুব্যবস্থা তৈরি করা। এই যে রিক্সা, ব্যাটারি রিক্সা কিভাবে আসলো? ব্যাটারি রিক্সা যারা এখানে চালু করেছেন তাদের মাথায় যাই চিন্তা থাকুক নিশ্চয়ই ব্যবসা ছিল, কিন্তু তার ফলাফল কি? ফলাফল হচ্ছে গায়ে গতরে যারা রিক্সা চালান তাদের যে পরিশ্রম, প্রত্যেকটা রিক্সা চালক 10 বছর রিক্সা চালালেই কোনো না কোনো স্থায়ী রোগে আক্রান্ত হন। তাদের জীবনের কিছুটা স্বাচ্ছন্দ্য আর মানুষ সব জায়গায়, যেহেতু পুরো বাংলাদেশটাকেই শহরগুলোকে গলি ঘুপচিতে পরিণত করেছেন, সেই জায়গায় মানুষের চলাচলের সুবিধা হয়। তো আপনারা এখন বলছেন কি যে ব্যাটারি চালিত রিক্সা নাকি বেশি অ্যাক্সিডেন্ট করে? আপনারা বলছেন কি ব্যাটারি চালিত রিক্সায় নাকি ব্যাটারি যে বিদ্যুতে চার্জ হয় এখানে নাকি বিদ্যুৎ অপচয় হয়? আমরা প্রশ্ন করতে চাই, আচ্ছা বাংলাদেশে ব্যাটারিটা আসলো কিভাবে? আমদানিটা হলো কিভাবে? কোথায় ছিল আপনার সরকার? আর এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা যারা রিক্সা চালনা করেন তারা কি নিজেরা বানিয়েছেন? তাহলে এই রিক্সা কে বানালো? সারা দেশে এটা চলছে এবং নিম্ন আয়ের মানুষেরা এমনকি রিক্সা চালকেরা তারা নিজেরা ঋণ করে, জমি বিক্রি করে, ব্যাংক থেকে কেউ ঋণ নিয়ে এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সাগুলো আজকে তাদের নামে নিয়ে তারা চালাচ্ছেন। আপনি যে একটা হঠাৎ করে ফরমান জারি করে এগুলো বন্ধ করছেন, এদের ঋণের কি অবস্থা হবে? এদের পেটের কি অবস্থা হবে? চাকরি দিতে পারেন না,
2.5 কোটি নতুন গরিব দরিদ্র তৈরি হয়েছে এই করোনা কালে, তাদের পেটে পুলিশ দিয়ে লাঠি মারেন, আমরা আপনাদের সমুচিত জবাব দেব। পুলিশ ভাইরা বোনেরা, বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন চলে। এই যে রিক্সা চালকেরা আছেন, সারা দেশে অটো রিক্সা কিংবা ব্যাটারি চালিত রিক্সা যারা চালান, তারাও প্রতিদিন প্রতি মুহূর্তে ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। সেই টাকা থেকে আপনাদের বেতন হচ্ছে। আর এই ভোট ছাড়া সরকার আপনাদেরকে, আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাটারি চালিত রিক্সা যদি এটা বেশি দুর্ঘটনা প্রবণ হয়, তাহলে ব্যাটারি চালিত রিক্সা যাতে আর একটু ভারী হয়, এটা এমন ভাবে বানান যাতে করে এইটা দুর্ঘটনা কম ঘটায়। সেটার জন্য আপনার বুয়েট আছে না, দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, তাদেরকে দায়িত্ব দিতেন, তারা মডেল বানিয়ে দিত। ইতিমধ্যে বহু মডেল বানানো হয়ে গেছে, আপনারা সেটা নেন নাই। আপনারা যদি সেটা নিতেন এবং সেই সব আইন করতেন যে এই ব্যাটারি চালিত রিক্সার এই মডেলটাই কেবলমাত্র চলবে, এবং আপনারা এটা যারা কিনবে তাদের লাইসেন্স নিতে হবে, এবং এক একটা শহরে এটা কি সংখ্যায় চলতে পারবে তারও একটা নির্দিষ্ট করবেন, এবং অন্তত পক্ষে 50 ভাগ রিক্সা তারাই মালিক হতে পারবে যারা সরাসরি রিক্সা চালক। আইন করেন, আজকে প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা আসবে। আমাদের রিক্সা চালকরা আয় করতে পারবেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর গলি ঘুচ্ছি থেকে শুরু করে গ্রাম গ্রামান্তর বাড়ি বাড়ি মানুষের যাতায়াত সুবিধা হবে। ফলে কৃষকের সুবিধা হবে কি, ওই নসিমন করিমন আজকে এগুলো না থাকলে শুধু ফরিয়াদেরই কর্তৃত্ব থাকতো। আজকে ওর কারণে কৃষক হয়তো নিজের বাড়ির ধানটা বাজার পর্যন্ত নিয়ে যেতে পারেন, ফলে তার কিছুটা সুবিধা হয়। এই রকম যে কত সুবিধা এই যোগাযোগ ব্যবস্থা দিয়েছে, আজকে নারীদের কি সুবিধা দিয়েছে, ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে কি সুবিধা দিচ্ছে, এর তো কোনো বিকল্প প্রস্তাব করছেন না। এটা কিভাবে ভালো করে চলতে পারে তার তো কোনো সমাধান আপনাদের নাই। আছে কি, ট্যাক্সের পয়সায় চলা পুলিশকে দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসো, ওই রোলার দিয়ে সেগুলো ভেঙে দাও, তাদের পেটে লাথি মারো। এই হচ্ছে আপনার সরকার। এ কারণে আমরা বলি, জনগণের জীবনের ন্যূনতম উন্নতি করার কোন ক্ষমতা আপনাদের নাই। এইসব কন্ট্রাক্টর দিয়ে বড় বড় প্রকল্প করার থেকেও পারে। কাজেই এই সরকার যে আসলে একটা গণবিরোধী সরকার, সেটা খুব পরিষ্কার। আর তাদের এই গণবিরোধী চিন্তা সরকারের মাথাতেই কেবল আছে তা না। যখন একটা সরকার গণবিরোধী হয়, সে তো নানান ভাবে নিজের মত প্রচার করে। এই মত আবার আমাদের দেশের মধ্যবিত্ত যাদের একটু টাকা পয়সা হয়েছে, দুর্নীতির ভাগ বটরা খেয়ে উপরি খেয়ে কিছু পয়সা হয়েছে, এই পয়সাওয়ালারা, নতুন পয়সাওয়ালা লোকেরা শহরে এসে এখন বলেন আমি ফুটপাত দিয়ে আসতে পারি না, আমার গাড়ি চলে না, রাস্তায় জ্যাম। ওনারা ব্যাটারি চালিত রিক্সা দেখতে চান না, রিক্সা ওনারা বন্ধ করে দিতে চান। অথচ এই সব লোকেরা খুব সুশীল ভাব নিয়ে আপনাদের মধ্যে হাজির থাকবে। আসলে বেশিরভাগের মধ্যেই দেখবেন, কারণ পরিষ্কার করে বলতে হবে কথাটা, যারা ক্রস ফায়ার করে, যেমন পুলিশকে দিয়ে যখন ক্রস ফায়ার করা হয়, মানে বিনা বিচারে একজনকে ধরে নিয়ে মেরে ফেললো, মানে উনি কি আসলে দোষী কি দোষী না সেটা ঠিক হওয়ার আগেই বিচার করে দিল, মেরে দিল গুলি করে। পুলিশ তো আইন অনুযায়ী বল প্রয়োগ করার কথা। আইন অমান্য করে যখন পুলিশ বল প্রয়োগ করে, তখন পুলিশ সবচেয়ে বড় খুনটা করে। আর তাকে এটা কে করায়? একজন পুলিশের নিজের ক্ষমতা আছে এই সিদ্ধান্ত নেওয়া। তিনি যদি এটা নিয়ে কখনো করেন, তার বিচার টিচার ঠিকঠাক মতোই হয়ে যাবে, চাকরি যাবে, এমনকি জেল জরিমানা ফাঁসি পর্যন্ত হতে পারে। আসলে পুলিশ যেগুলো করে, গত 10 বছরে এই শেখ হাসিনার আমলে 2600 2600 বেশি লোক ক্রস ফায়ার হয়েছে। তো এই সিদ্ধান্ত কে দিয়েছেন? বড় কর্তারা নিয়েছেন। বড় কর্তারা কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন? যেমন সরকার,
আর সরকার যিনি চালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নির্দেশ আছে। কাজে ক্রস ফায়ারের জন্য প্রধানত দায়ী সরকার এবং তার প্রধানমন্ত্রী। 2 নম্বর দায়ী হচ্ছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলাবাহী লোকেরা যারা এই ক্রস ফায়ারে যুক্ত হন। 3 নম্বর হচ্ছে যারা ক্রস ফায়ারকে যুক্তিযুক্ত করেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সংবাদ মাধ্যমে দেখবেন, ক্রস ফায়ার করাটাকে অনেকেই সমর্থন করেন। ক্রস ফায়ার না করলে নাকি এদের বিচার হবে না, এরা সব এমন অবস্থা তৈরি করবে। হিন্দি সিনেমা দেখে দেখে এনারা মনে করেন ক্রস ফায়ারই হচ্ছে সমাধান। ওই দাবাং দেখে, সিঙ্গাম দেখে, আর মনে করে ক্রস ফায়ার করাটাই হচ্ছে আমাদের শান্তি আনবে। 2-1 ভালো পুলিশ অফিসার সবাইকে মারে ধরে দেশটা ঠিক করে দিবে। এইরকম বুদ্ধিওয়ালা অনেক লোক সামাজিক মাধ্যমে ঘুরপাক খায়, আমাদের মধ্যেই তারা আছে, চারপাশে থাকে। ঠিক এইরকম লোকেরা আছে আমাদের মধ্যেই চারপাশে থাকা উপরি খাওয়া নয়া গাড়িওয়ালা, যারা মনে করে এই দেশে রিক্সা চালকদের উচ্ছেদ করে দেওয়া দরকার। কিন্তু এই লোকগুলোকে জিজ্ঞাসা করবেন, ফুটপাতে যারা বসে তারা কারা? যারা রিক্সা চালায়, গ্রাম থেকে উঠে আসে, তারা কারা? এই দেশের মানুষ। আর তারা কারা? জমিদারি হলেন, যেমন এই দেশের বর্তমান সরকার মনে করে দেশটা তাদের জমিদারি। আর তাদের পাতি চারা চামুন্ডারা, যারা দুর্নীতির উপরেখে এই দেশে এখন নয়া ছোট জমিদার, তহসিলদার, তরফদার, এইসব নানান ছোট ছোট পদের দাঁড় হয়েছে। এরা এখন মনে করে এটা তাদের জমিদারি। সেই কারণে রিক্সা চালক, ব্যাটারি চালক, তারা এই দেশের মানুষ, এটা তারা স্বীকার করতে চায় না। তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থাই তারা করতে চান। সমাধান করার রাস্তা নাই। কিন্তু ওই ফুটপাতে যখন হকাররা বসেন, পুলিশ যখন তোলা নেয়, ছাত্রলীগ, যুবলীগ, মানে এখন যেহেতু ক্ষমতায় আছে, যখন যে ক্ষমতায় ছিল তার ছাত্র আর যুব সংগঠন, বর্তমানে যেহেতু 12 বছর ধরে ছাত্রলীগ আর যুবলীগ আছে, তারা যে প্রতিদিন তোলা তোলে, তাদের বিরুদ্ধে কথা বলছে এই সুশীলরা। না, এটা কিভাবে টিকে থাকে আপনি জানেন না? ওই যে দক্ষিণের মেয়র বন্ধ করছিল হকারদের, কয়দিন বন্ধ ছিল, তারপরে যে বসেছে, আগে পুলিশকে যা তোলা দিত এখন তার চাইতে ডাবল দেয় নাকি একই দেয়? ডাবল দেয়। তাহলে ডাবল যে দেয়, এই ব্যবস্থাটা কে করে দিল? সরকার। এইটাই আসলে এই সরকারের কাজ। তার একটা মধ্যস্বত্বভোগী, তার একটা উপসত্ত্বভোগী, এক ধরনের টাউট ট্যান্ডেল বাহিনী আছে যারা টাকা তোলে, তোলা খেয়ে বাঁচে থাকে, এবং এদের তোলা খাওয়ার জন্য ব্যবস্থা সরকার করে দেয়। আর এরা ভোট চুরি করে, মানুষকে গুম করে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখে। ঠিক গুম হয়েছে না? রাজনৈতিক ভাবে আপনার বিরোধী হলেই আপনি গুম করে দিচ্ছেন। আরে বামপন্থী, গণতান্ত্রিক, নাকি ইসলামী, নাকি বিএনপি, কে কোন রাজনীতি করে সেটা আপনি ঠিক করতে পারেন। কিন্তু এই রাষ্ট্রীয়, এই সংবিধান কে কোন রাজনীতি করে সেইভাবে কি নাগরিক ঠিক করেছে? হ্যাঁ কি না বলেন? না। তাহলে সংবিধান যদি বলে যারা এই দেশে জন্ম নিয়েছে আর যারা আইন দ্বারা স্বীকৃতি পেয়েছে তারাই এই দেশের নাগরিক, তাদের অধিকারী যদি সংবিধান বলে থাকে, তাহলে বাংলাদেশে কে কোন রাজনীতি করলো সেটা পরের বিষয়। প্রথম বিষয় হচ্ছে রাষ্ট্র আইনের বাইরে গিয়ে কোন নাগরিকের কণ্ঠরোধ করতে পারবে না, তার টুটি চেপে ধরতে পারবে না, তাকে হত্যা করতে পারবে না, তাকে গুম করতে পারবে না। ঠিক। কিন্তু আপনারা মুস্তাক আহমেদকে, একটা লুটেরাকে, ব্যাংক লুটেরার জন্য 1-2 লাইন ছড়া লিখেছিলেন, আর কিশোর ওই ব্যাংক লুটেরার জন্য একটা কার্টুন এঁকেছিলেন। তার জন্য তাদেরকে ধরে নিয়ে গেলেন, 1 বছর ধরে কখনো রিমান্ডে কখনো জেলে, জামিন না দিয়ে অত্যাচার করলেন। শেষ পর্যন্ত মুস্তাক আহমেদ কারাগারেই মৃত্যুবরণ করলেন। আপনারা তার কোনো বিচার করেন না, আর তদন্ত কমিটি বানান। তদন্ত কমিটি নাকি কিশোরকে অত্যাচারের কোনো চিহ্নই পায় নাই। এই সব তদন্ত কমিটি হচ্ছে একটা বড় বড় ধামা, যে ধামা দিয়ে ঘটনা চাপা দেওয়া হয়।
এই সব থানা হিসেবে পুলিশ আর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে কারা ব্যবহার করছে এই সরকার, যারা মানুষের জীবনের উন্নতি ঘটাতে, মানুষের জীবনের সংকট সমাধান করতে ব্যর্থ, আর লোককে ধুলো দিচ্ছে কতগুলো বড় বড় স্থাপনা, এগুলোই নাকি উন্নয়ন। আপনার আমার টাকা নিয়ে বাজেটের পর বাজেট পাচ্ছে, আর এক একটি প্রকল্পে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে। এই সব প্রকল্প থেকে প্রতিদিন এরা টাকা চুরি করে এবং বিদেশে পাচার করে, আর মানুষকে দাবিয়ে রাখে। মানুষের সমস্যার কোনো সমাধান নাই। কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, শ্রমজীবীর সমস্যা, আমার প্রবাসী ভাই বোনরা যারা আজকে মধ্যপ্রাচ্য সহ সারা দুনিয়াতে পরিশ্রম করছেন, নানা রকম নির্যাতন, নিপীড়ন, অনিশ্চয়তা তার মধ্যে আছেন, তাদের কোনো ব্যবস্থা নাই। বাজেটের দিকে তাকান। আমরা গত এই মাস ধরে ব্যাখ্যা করে করে দেখিয়েছি এই সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য কোনো ব্যবস্থা করছে না। কেবলমাত্র কতিপয় যারা সরকারের সাথে যুক্ত তাদের জন্য তাদের পকেট ভারী করার ব্যবস্থা করছে। আপনার আমার পকেটের টাকা নিয়ে লুট করে তারা ওইখানে কতিপয়ের পকেটে ঢুকাচ্ছে। এইটা কেন করতে পারছে? এই কারণে দেশে কোনো ভোট নাই। আপনারা কেউ ভোট দিতে পেরেছেন না? পারেন? করোনা কালে ওনারা শাটডাউনও করবে। আর নির্বাচন কমিশন যারা ইতিমধ্যে একটা রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠান, মানে সরকার যা পাঠাবে ওটাকে স্ট্যাম্প দিয়ে বলবে হয়ে গেছে। তারা কি করছে? এই করোনার মধ্যে সব নির্বাচন আয়োজন করেছে। এমনি তো তামাশা, তারপরে ডাবল তামাশা করছে। তাহলে এই নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন? পারবেন না। কে জিতবে জানেন না? সবাই জানি আমরা। তাহলে এই রকম নির্বাচন যখন থাকে তখন সরকার পাবলিককে এই রকম বুড়ো আঙ্গুল দেখায়, বুড়ো আঙ্গুল দেখায় যে তোমাদেরকে আমার প্রয়োজন নেই, তোমাদের দিকে তাকানোর আমার কোনো দরকার নেই। আমার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে খুশি করে আমরা এই দেশ চালিয়ে যাব। আর এই দেশটা আমাদের জমিদারি। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা আজকে যা করছে, মুক্তিযুদ্ধকে এর চাইতে বড় অপমান এই দেশে আর কেউ করে নাই। ঠিক। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধের শহীদের ঋণের প্রতি আমাদের অঙ্গীকার আছে, আমরা যারা এখনো এই দেশকে ভালোবাসি, আমরা যারা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ এই দেশেই দেখি, পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখি না, টাকা পয়সা বানিয়ে বিদেশে বাড়িঘর বানিয়ে, কানাডায় বেগমপাড়া বানিয়ে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়ে আজকে যারা এই দেশ লুটে পুটে খাচ্ছে, তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র কেড়ে নিয়ে আমাদেরকে মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই দেশে সাম্য তো নাই, ন্যূনতম মর্যাদা নাই, ন্যূনতম সুবিচার নাই। এই সরকার সে কারণেই দেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফাঁসিবাদী কর্তৃত্ববাদী সরকার। এর অধীনে বাংলাদেশের মানুষের কোন অধিকার কার্যকর হবে না। আন্দোলন করা, সংগ্রাম করা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তাই কর্তব্য। আসুন আমাদের কর্তব্যের প্রতি সাড়া দেই। জীবন মৃত্যু প্রত্যেকের জন্য নিশ্চিত। কাজেই এই জীবনে কি কাজ করে গেলেন তার উপরে আপনার মানুষ হিসাবে সার্থকতা। কাজ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বৃহত্তর কল্যাণের জন্য, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়েছি। গণতন্ত্র হচ্ছে একমাত্র সমাধান। আর গণতন্ত্র হচ্ছে ভোট, কিন্তু কেবল ভোট নয়, ভোট কার্যকর করার জন্য দেশে এমন ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে যে ক্ষমতার জবাবদিহিতা আছে। কাজেই সেই জবাবদিহিতাপূর্ণ ক্ষমতার জন্য দরকার এই সংবিধান, স্বৈরাচারী সংবিধান, তাকে গণতান্ত্রিক করা। গণসংহতি আন্দোলন সেই রাজনৈতিক কর্মসূচি আপনাদের সামনে হাজির করছে। গণসংহতি আন্দোলন আমরা বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি, দেশের শ্রমজীবী মেহনতি মানুষ সকলকে ঐক্যবদ্ধ করে দেশে একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি করে এই
ফ্যাসিবাদী সরকারকে জনগণের অভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে টেনে নামাবো এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনের ব্যবস্থা করব। সেই লড়াইয়ে আপনারা যুক্ত হবেন, সেই আহ্বান জানাচ্ছি এবং এই সরকারকে আবারও একটু হুঁশিয়ারি দিচ্ছি, এইসব ব্যাটারি চালিত রিক্সা হচ্ছে বন্ধ করেন, অবিলম্বে বন্ধ করেন এবং এই সব রিক্সা দুর্ঘটনাহীন ভাবে কিভাবে চলতে পারে তাকে আধুনিক প্রযুক্তির দিক থেকে আরো সহজলভ্য ব্যবহারযোগ্য করে মানুষের সার্ভিসে যাতে কাজে লাগে সেই ব্যবস্থা করেন, লাইসেন্স দেন, নিয়মতান্ত্রিক ভাবে চলতে দেন। আর করোনা মোকাবেলায় দেশের সকল মানুষের টিকার ব্যবস্থা করেন। মানুষ মহামারী মোকাবেলা করছে আর তাই আপনাদেরকে কিছু ছাড় দেওয়া হবে না। আপনারা সময় মতো সেই ভ্যাকসিনের ব্যবস্থা করেন না। তিনি করেছেন যে সালমানের প্রমাণের ভ্যাকসিন করে একচেটিয়া ব্যবসার কারণে চীনের সাথে এবং অন্য দেশের সাথে টিকা আনার যে আলোচনা সেটা সেখানে থামিয়ে দেওয়া হয়েছিল। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সালমানের প্রমাণের ব্যবসায়িক স্বার্থের কাছে নথি স্বীকার করে দেশের জনগণের বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন, দেশদ্রোহীর ভূমিকা নিয়েছেন। জনগণের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ উত্থাপন করছি। আর আপনি এখন চেষ্টা করছেন, আমরা দাবি করব দ্রুততম সময়ে 10 কোটি মানুষের টিকা ভ্যাকসিন চাই, সেই ব্যবস্থাকে করেন। তার জন্য বাজেটের ব্যবস্থা করেন, গরিব মানুষের পেটে লাথি মারা বন্ধ করেন। সেটা যদি না করেন, করোনা কালে মানুষ আপনাদেরকে যতটুকু ছাড় দিয়েছে মানুষ আর তার দেবে না। আপনার সরকারকে এই সময়ে গতি থেকে টেনে নামানোর জন্য আন্দোলনে প্রস্তুত হবে। আমি আপনাদেরকে সেই প্রস্তুতির আহ্বান জানাই, কারণ জোরে না শুনে ধর্মের কাহিনী। এই সরকার ভোট ছাড়া ক্ষমতায় আছে, তারা বাংলাদেশের মানুষের কথা শুনবে না, তারা প্রভুদের কথা শুনবে। আর যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে ওই গোয়েন্দা সংস্থারা তাদের কথা শুনবে। তারা মানুষকে ভয় দেখায় ভাববে এই দেশে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। আমরা কেবল বলবো ভয় দেখিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। মানুষ জেগে উঠছে, মানুষ জেগে উঠবে অভ্যুত্থানের মতো করে। তখন আপনাদের গদি টেনে নেওয়া হবে, আপনাদের গদি টালটাল হবে এবং আপনারা জনস্রোতে উচ্ছেদ হয়ে যাবেন। সেটাই বাংলাদেশের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের জন্য আপনারা লড়াই করুন, সেই আহ্বান জানিয়ে আজকে এই ঢাকা নগর কমিটির সমাবেশে আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমরা সমাবেশ প্রায় শেষ পর্যায়ে এসেছি। সমাবেশের পর আমরা একটা মিছিল করব, বিক্ষোভ মিছিল। ফলে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন সবাই মিছিলের প্রস্তুতি নেবেন। সমাবেশের এ পর্যায়ে আজকে সভাপতি বক্তব্য রাখবেন সমাবেশের সভাপতি মনিরুদ্দিন পাপ্পু। আমি মনিরুদ্দিন পাপ্পুকে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা তখন নেতৃবৃন্দের কথা শুনেছেন। সবার শুরুতেই আমি আমার বক্তব্য দিয়েছিলাম, ফলে আমি এখন শুধু সবার সভাপতি দুটো কথা বলবো। নেতৃবৃন্দ বলেছেন এতক্ষণ ধরে যে আমরা কি কি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, মানে যা যা শুনেছেন এর মধ্যে আমরা কোনো কিছু পাই নাই যা আমাদের স্বার্থের পক্ষে। একটা কিছুও পাই নাই এই দেশের জনগণ। এটা যে কায়েম আছে এই কারণে যে আজকে কিছুক্ষণ আগে আমাদের সমন্বয় বলেছেন আমাদের মৌলিক অধিকার, ভোটে অধিকার কেড়ে নিয়েছে। আমরা বলতে চাই যে দেখেন, এই অধিকার কেড়ে নেওয়ার সাথে এরা এমন একটা ব্যবস্থা কায়েম করলো যেটা একটা মাফিয়া তন্ত্র বলা যায়। এরা লুটপাট করছে, দুর্নীতি করছে, শুধু তাই না, এরা একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে। পুরো দেশ চলছে একটা গুন্ডাতন্ত্রের মধ্যে এবং এই মাফিয়ারা শুধুমাত্র নিজেদের অর্থাৎ বড় লোকদের, ধনীদের, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। আজকে ব্রাদার্সের জয় জয়কার। ব্রাদার্স মানে কি? দেখবেন এই যে সোবান ব্রাদার্স, কি আনবির সোবান, তার বিরুদ্ধে অভিযোগ কি? সে যে একজনকে আত্মহত্যা প্ররোচনা করেছে, সে মেয়েটা আত্মহত্যা করেছে।
তার কোনো বিচার হবে না, তার বিষয়ে রিপোর্টই হয় না এখন আর। আপনি দেখবেন ওই যে শিকদার ব্রাদার্স, সে বেটা কি করছিল, সে একটা ব্যাংকের এমডি কে প্রকাশ্য দিবালোকে গুলি মেরে তারপরে চার্টার প্লেন নিয়ে বিদেশে চলে গেছে। যখন দেশে করোনা, তখন সে চার্টার প্লেনে করে, অর্থাৎ সারা বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ, সে বিদেশ চলে গেছে। এদিকে ইরফান ব্রাদার্সরা আছে, তো নানান ব্রাদার্সরা তারা একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে, এবং এই মাফিয়া তন্ত্র যেটা পূর্ববর্তী বক্তা বলেছেন, এটা কায়েম আছে এদের সাথেই, এদেরকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এরা একে অপরের পরিপূরক। তো আজকে আওয়ামী লীগের বিপরীতে জনগণের, বর্তমান সরকার যে আওয়ামী লীগ সরকার, এর বিপরীতে জনগণের বৃহত্তর সংগ্রাম দরকার। আমরা আজকে হয়তো অল্প লোক, কিন্তু যারা আছি এখানে তারা আরো সমাজের নিপীড়িত যে বঞ্চিত মানুষ আছে, যে জুলুমের মধ্যে জুলুমের শিকার যে মানুষ আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করব এবং তাদেরকে নিয়ে একটা দেশে এমন সংগ্রাম করে তুলব যে সংগ্রাম এই আওয়ামী লীগ সরকারকে তাকে বাধ্য করবে ক্ষমতা থেকে নামাতে, প্রয়োজনে ঘাট ধরে নামাবো। সেই লড়াই, সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন আগামী দিনে, সেই আহ্বান জানিয়ে আজকে সমাবেশ শেষ করছি, এবং আমাদের যে মিছিল হবে সেই মিছিলে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।